সবাইকে শুভ সকাল। আজকে আমাদের প্ল্যানিং এন্ড কন্ট্রোলের নতুন লেকচার দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। তো এই ইনভেন্টরি সম্পর্কে হয়তো সবারই কম বেশি আইডিয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ঘর দেখা যাচ্ছে, একটি গাড়ি দেখা যাচ্ছে যেটিতে আমরা কার্টুন বা প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো স্টোর করছি। সামনে পাশে আরেকটি চিত্র দেখা যাচ্ছে যেখানে কার্টুন ম্যাটেরিয়াল বা এগুলো রাখছে। তো ইনভেন্টরি কন্ট্রোল বা ইনভেন্টরি রুম বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে আমাদের পণ্য উৎপাদনের জন্য আমরা নানা প্রকার র ম্যাটেরিয়ালস নিয়ে আসি, আবার ফিনিশ গুডস রেডি করে রাখি। তো ইনভেন্টরি কন্ট্রোল বলতে সেটিকেই বোঝাচ্ছে যে আমাদের র ম্যাটেরিয়ালস কেনা বেচা পারচেস, তো এইগুলোকে আসলে আমাদের এখানে ওয়্যার হাউস বা রাখতে হয়। তো সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব, জানার চেষ্টা করব যে ইনভেন্টরি কন্ট্রোলটা কি, কিভাবে করা হয়। হ্যাঁ, মতো আমাদের জানা দরকার ইনভেন্টরিটা কি। হোয়াট ইজ ইনভেন্টরি? এটি সহজ করে যদি আমরা সংজ্ঞা বলি, ইট ইজ অ্যান ইনভেন্টরি ইজ এ স্টক স্টোর অফ গুডস. Inventory items are those which is carried a stock for later use. Firms typically stock hundreds or even thousand items of inventory, and ranging from the small things such as pencil, paper, chips, screw nuts, etc., such as large item, machine, trucks, construction equipment, etc. ইনভেন্টরিটা হচ্ছে সেই সমস্ত গুডস এর স্টক যেটা ভবিষ্যতে ব্যবহার করার জন্য আমরা রেখে দিই। সেটি নানা প্রকার, নানা কিছু হতে পারে। সেটি মেশিনের স্পেয়ার পার্টস থেকে শুরু করে সবকিছু হতে পারে। যেমন তুমি একটা ফ্যাক্টরিতে নিটিং করছো, তো নিটিং মেশিনের যে নিডল গুলো সবচেয়ে বেশি ভেঙে যায়। তো এই নিডল গুলো তুমি যখন এনে রাখছো বা এই নিডল গুলো, তখন কিন্তু এই নিডল গুলো তোমার ইনভেন্টরি। অথবা তুমি যখন কাপড় বানাতে চাচ্ছ, সেই কাপড় বানানোর জন্য যখন তুমি সুতা এনে রাখছো বা তুলা এনে রাখছো সুতা বানানোর জন্য, সেই তুলা বা সুতা কিন্তু তোমার ইনভেন্টরি। অথবা তুমি জিপার কিনে রাখছো, বাটন কিনে রাখছো, দিস আর দ্য ইনভেন্টরি। ওকে, টাইপস অফ ইনভেন্টরি আমরা যদি বলি, কি কি প্রকার ইনভেন্টরি টাইপস রয়েছে? Lots of different types of inventory, and which one you deal depends on the goods you sell. তো আমরা কি রকম ইনভেন্টরির কথা বলতে পারি, সেটি নানা প্রকার। ইনভেন্টরি কি সেটা তো আমরা বুঝেছি। তো এই ইনভেন্টরি কি কি হতে পারে? ফার্স্ট অফ অল, ফিনিশ গুডস অর গুডস ফর সেল। তো ইনভেন্টরি যে শুধু র ম্যাটেরিয়াল বা যেটা পারচেস করে আনবো ম্যানুফ্যাকচারিং এর জন্য সেটি নয়, যেটি ডেলিভারি করব এখন পর্যন্ত ডেলিভারি হয়নি বাট রেডি হয়ে আছে, সেটিও কিন্তু ইনভেন্টরি। সেজন্যই বলা হচ্ছে, তো বিভিন্ন পোর্শনে বিভিন্ন রকম ইনভেন্টরি হতে পারে। প্রথমে টাইপস অফ ইনভেন্টরিতে আমরা দেখতে পাচ্ছি ফিনিশ গুডস অর গুডস ফর সেল। তো প্রোডাক্টস টু সেল টু ইউর কাস্টমার। মনে করো শিপমেন্ট দিতে পারছো না যে কোনো কারণে, রেডি হয়ে আছে, যেমন এখন লকডাউন, তোমার পণ্য মনে করো যে গার্মেন্টস রেডি হয়ে আছে বাট তুমি এখন পর্যন্ত ডেলিভারি দিতে পারছো না, সেটাকে আমরা ফিনিশ গুডস আর গুডস ফর সেল ইনভেন্টরি বলবো। সেকেন্ডলি, র ম্যাটেরিয়াল। এটা তো খুবই কমন একটা জিনিস যে কোনো কিছু তৈরি করতে গেলে আমাদেরকে র ম্যাটেরিয়াল কিনতে হবে, তো সেটিকে তো কোথাও রাখতে হবে, সেটিকে আমরা র ম্যাটেরিয়াল ইনভেন্টরি বলছি। এরপর অবস্থা ভেদে, কার্য ভেদে ইনভেন্টরি হয়। তারপরে যদি আমরা বলি যে ওয়ার্ক ইন প্রোগ্রেস, বলা হচ্ছে এসেনশিয়াল আনফিনিশ গুডস ইনভেন্টরি দ্যাট পার্ট ওয়ে থ্রু দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো এই ধরনের কিছু গুডস যেগুলোকে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি বলি। যেমন তোমার মনে করো র্যাপিড ডাইং যেন তাড়াতাড়ি হয়, সেজন্য সেই র্যাপিড ডাইং করার জন্য তুমি কি করলে, যে তোমার আরএফডি ফেব্রিক অর্থাৎ রেডি ফর ডাইং, স্কাউরিং, ব্লিচিং করে রেখে দিলে, সেটি স্টোর করে রাখলে, সেটিও কিন্তু তোমার ইনভেন্টরি, যেটি কিনা ওয়ার্ক ইন প্রোগ্রেস অর্থাৎ এখনো ফিনিশ নয়। এমআরও গুডস, যেটিকে আমরা বলতেছি মেইনটেনেন্স, রিপেয়ার এন্ড অপারেটিং। এই মেইনটেনেন্স, রিপেয়ার এন্ড অপারেটিং এর জন্য যে সমস্ত গুডস গুলো রাখতে হয় সেগুলোকে এমআরও গুডস ইনভেন্টরি বলছে। দিস ইনভেন্টরি ইউজ টু সাপোর্ট দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওই যে বললাম যে মনে করো তোমার একটা নিডল ভেঙে গেল, তাহলে তোমার নিডল লাগাতে হবে, তোমার একটা মেশিন খুলতে হবে, বা তোমার একটা মেশিনের ভাল্ব দরকার। এই সমস্ত ছোটখাটো জিনিস যেটি বলা হচ্ছে মেইনটেনেন্স, রিপেয়ারিং, অপারেটিং এর সাথে জড়িত, এগুলোকে আমরা ইনভেন্টরি বলছি। সেফটি স্টক। সেফটি স্টকটা কি বলা হচ্ছে? এডিশনাল ইনভেন্টরি কিপ ইন স্টক ফর ডিল উইথ সাপ্লায়ার শর্টেজ অর shortages in demand.
তো সেফটি স্টক তো আমরা বুঝতেই পারছি, যখন আমরা বেশি করে স্টক করে রাখি মোটামুটি, যে আমার 7 দিনের খাবার আছে, আরো 7 দিনের খাবার স্টক করে রাখলাম, যে যদি বাইরে কিছু পাওয়া না যায় বা ইত্যাদি, লকডাউনে আছি, সেটা যে সেফটি স্টক বলা হচ্ছে। তো এই ধরনের বিশেষ করে তুলার ক্ষেত্রে হয়ে থাকে বা সুতার ক্ষেত্রে হয়ে থাকে, বিভিন্ন প্রকার সুতার দাম মনে করে উঠানামা করে। তো মনে করো মোটামুটি যখন কম কিনে রাখলো, যে মোটামুটি হ্যাঁ এগুলো দিয়ে আমি চলতে পারবো, সামনে না কিনলেও চলবে, সেটাকে আমরা সেফটি স্টক বলছি। বাট এটা নেসেসারি না, কিন্তু অনেক সময় কিনে রাখা হয় বা স্টোর করে রাখা হয় পরবর্তীতে যেন ঝামেলায় না পড়ে, সেজন্য সেফটি স্টক। সেটাই সুতা কেন, সবকিছুর ক্ষেত্রেই হতে পারে। কম্পোনেন্টস কি? কম্পোনেন্টস আর দ্য পার্টস অফ সাবমার্সিব কি? আচ্ছা, এটি যেটি বলা হচ্ছে কম্পোনেন্টস, একটি ফাইনাল প্রোডাক্ট বিল্ড করার জন্য আমরা যে পার্টস গুলো রেডি করে রাখি বা স্টোর করে রাখি, সেটিকে আমরা এটি বলছি। যেমন এটি হতে পারে তোমার জিপার, এটি হতে পারে বাটন, ঠিক আছে, সাব অ্যাসেম্বলিজ করার জন্য আমরা এগুলো রাখতে পারি, সেটিকে আমরা বলছি কম্পোনেন্টস। তো এটাকে আমরা ইনভেন্টরি কি সেটা বুঝলাম, যে সেটি তৈরি করার জন্য হোক অথবা সেল করার জন্য হোক, যখন গুডস বা কোনো কিছু স্টক করা হচ্ছে, তখন সেটাকে আমরা ইনভেন্টরি বলছি। আমরা বিভিন্ন প্রকার ইনভেন্টরির কথা জানলাম। প্রথমে যেটা আমরা দেখছি যে ফিনিশ গুডস অর গুডস ফর সেল, সেকেন্ডলি র ম্যাটেরিয়াল, থার্ডলি ওয়ার্ক ইন প্রোগ্রেস ম্যাটেরিয়াল, এমআরও গুডস, সেফটি স্টক, কম্পোনেন্টস এটসেট্রা। এখানে নিচে একটা ছবি দেওয়া আছে, ছবিতে দেখো দেওয়া আছে যে র ম্যাটেরিয়ালস, সেটি কম্পোনেন্টস, বিভিন্ন প্রকার রোদ, যেটি এটা একটা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বলছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস তৈরি হচ্ছে, ফিনিশ গুড কম্পিউটার, ডিস্ট্রিবিউশন ইনভেন্টরি, মেইনটেনেন্স, এমআরও যেটা। সো হোপফুলি ক্লিয়ার যে এগুলো আমাদের কি কি হতে পারে। ওকে, ইম্পর্টেন্স অফ ইনভেন্টরি। তো এই যে ইনভেন্টরিটা কেন করব এবং এই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। কারণ মনে করো তুমি হঠাৎ করে অনেকগুলো সুতা কিনে রাখলা বা অনেক স্পেয়ার পার্টস কিনে রাখলা, তো আলটিমেট সেটাতে লাভটা কি? আমাদের প্রোডাকশনের সময় মানে সকল জিনিস যেন পাওয়া যায়, এটি ইনশিওর করতে হবে। তো এখন তুমি যদি প্রোডাকশনের সময় না পাও, সেটিও ঝামেলার। আবার তুমি যদি এই ভয়ে সবকিছু আগে থেকে কিনে এনে রাখো, বা তোমার যে মেইনটেনেন্স ইনভেন্টরি রুম রয়েছে সেটিকে ব্লক করে রাখো, সেখানেও কিন্তু ঝামেলা, কারণ তোমার এখানে কিন্তু ইনভেস্টমেন্ট যাচ্ছে। তো যাই হোক, তার আগে আমাদের একটু জানা দরকার ইম্পর্টেন্স অফ ইনভেন্টরি। ইনভেন্টরির ইম্পর্টেন্সটা কি, কেন দরকার? বলা হচ্ছে টু স্টেবিলাইজ দ্য প্রোডাকশন প্রসেস। ডেফিনেটলি, তো প্রোডাকশন প্রসেস স্টেবিলাইজ করার জন্য টু inventory should be available to the production as per the demand, failing which result stock out and the production is one to material. Hence the inventory keeps care of this situation so that the production is smooth. মনে করো তোমার ডাইস নাই ফ্যাক্টরিতে, তাহলে তোমার মেশিন বসে থাকবে, ওয়ার্কার বসে থাকবে, এটা তো হতে পারে না। সো ডাইস আমাকে আগে থেকে কিনতে হবে টু স্টেবিলাইজ দ্য প্রোডাকশন প্রসেস, যেন প্রোডাকশন প্রসেস এই ধরনের স্টপ হয়ে না যায়, বা এটিকে কন্টিনিউয়াসলি রাখার জন্য, স্টেবিলাইজ রাখার জন্য এটি দরকার। মনে করো তুমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তোমার লাইন আছে, তোমার সুইং থ্রেড নাই, তাহলে কি হবে? মেশিন বসে থাকবে, ওয়ার্কার বসে থাকবে, নট। So to take the advantage of the product discount, বলা হচ্ছে usually the manufacturing offer discount for bulk buying and gain the price advantage of material brought bulk even though it's liquid immediately. সহজ কথা বলতে গেলে, আমরা যখন মনে করো যে আলুর দাম কমে যায়, তখন মনে করো 2 বস্তা আলু কিনে রাখলাম, তাই না? তো এটা আমরা কি নিলাম, এই যে দাম কমে গেছে এবং বাল্ক একসাথে অনেকগুলো কেনার ফলে আমরা দামটা আরো কম পেলাম। তো অন্য সময় তো সাধারণত দাম বেড়ে যাবে, তো আমার এটিকে আমরা অ্যাডভান্টেজ অফ প্রোডাক্ট ডিসকাউন্ট বলছি, এটি আমরা নিতে পারি। তো বিভিন্ন সময় সুতার দাম কম বেশি হয়, তো যখন কমবে তখন কিনে রাখতে পারি। টু মিট দ্য ডিমান্ড ডিউরিং দ্য রিপ্লেনিশমেন্ট পিরিয়ড, বলা হচ্ছে টু লিড টাইম ফর দ্য প্রকিউরমেন্ট ম্যাটেরিয়াল ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস লাইক লোকেশন, সোর্স, ডিমান্ড, সাপ্লাই, কন্ডিশন এটসেট্রা। সো ইনভেন্টরি ইজ মেইনটেইনড টু মিট the demand during the procurement period. তো এই পার্সেস ডিপার্টমেন্টকে অনেক সময় বেকায়দায় পড়তে হয়। মনে করো তোমার বায়ার একটা সুতার অর্ডার দিছে, সেটি হচ্ছে ব্রস, তুমি আর সেই শেড মিলাইতে পারছো না, বিভিন্ন জায়গা থেকে সুতা কিনতেছো বা সেখানেও মিলছে না। তো সেই ক্ষেত্রে তো এই যে ডিমান্ডটা, এটা যদি আগে থেকেই ঠিক করা থাকে বা এই ধরনের সুতা থাকতো, তাহলে কিন্তু এটা মিট করা যেত। সেই জন্য অনেক সময় এই ধরনের ইনভেন্টরি কিনে রাখা হয়। To prevent loss of orders,
বলা হচ্ছে in competitive scenario one has meet to the delivery schedule which may result loss of sales. To avoid this, organization have maintained the inventory. দেখো কম্পিটিটিভ যখন ওয়ার্ল্ডে আমরা যখন বিজনেস করতে যাব তখন কি সবাই এটি দেওয়ার জন্য একটি অর্ডার পাওয়ার জন্য বসে আছে। তো এখন তোমার কাছে যদি বায়ার প্রথমে আসে, তুমি যদি বলো যে না ভাই আমার কাছে তো এটা নাই, কয়েকদিন দেরি হবে, তাহলে কিন্তু সেই বায়ার তো সেটা করবে না, কারণ তার হাতে কিন্তু আর অল্টারনেটিভ অপশন আছে, সে কিন্তু অন্য ক্ষেত্রে চলে যাচ্ছে। সো টু প্রিভেন্ট দ্য লস অফ অর্ডারস এর ক্ষেত্রে তোমার যদি স্টকে থাকতো যে হ্যাঁ একটা 30 সিঙ্গেল দিয়ে করে যাওয়ার জন্য ম্যাটার আমি এটা অর্ডার নিলাম, তাহলে সেটিও কিন্তু আমাদের মানে লস এই লসটা থেকে জন্য আমাদের ইনভেন্টরি দরকার, ইনভেন্টরি হবে। Is with changing the market condition. বলা হচ্ছে the organization have anticipated and changing the market sentiments and they have to stock materially in anticipation non-availability of the material and sudden increase of prices. তো মার্কেট কন্ডিশনের সাথে সাথে তুমি সেটি বুঝে কিন্তু স্টক করতে হবে তোমার। এমন কিছু স্টক করলা যেটি আর প্রচলন এখন নেই, তাহলে তো সেটি চলবে না। বা তুমি মনে করো ব্যবসা করো, তো এমন কিছু স্টক করলা যেটির বিজনেসই নেই বা তুমি বেচতেই পারতেছো না, এ ধরনের হবে না। সো এমন কিছু স্টক করতে হবে যেটা মার্কেট কন্ডিশনের সাথে যায়, মার্কেটে ডিমান্ডের সাথে যায়। আদার সিজন বলা হচ্ছে সাম অর্গানাইজেশন হ্যাভ ম্যাটেরিয়াল to other reasons like suppliers minimum quantity condition personal availability of material sudden increase of prices, নানা কারণে কিন্তু সেটিও ঠিক আছে। ওকে, আমরা কেন ইনভেন্টরি ম্যানেজ করব বা কেন ইনভেন্টরিটা আমাদের দরকার সেটি কিন্তু আমরা দেখলাম কেন দরকার। আবার যদি এই যে প্লেস দ্য প্রোডাকশন প্রসেসটাকে কন্টিনিউ স্মুথ করার জন্য টেক অ্যাডভান্টেজ অফ প্রোডাক্ট ডিসকাউন্ট, ওই যে কম দামে ছাড়লে আমরাও বেশি করে কিনে রাখি টু মিট দ্য ডিমান্ড ডিউরিং দ্য যখন তৈরি করা হবে তখন ডিমান্ড ফিল আপ করার জন্য, লস অফ অর্ডারস যেন না হারিয়ে যায়, হ্যাঁ মার্কেট কন্ডিশন, এগুলোর জন্য আমরা তাহলে ইনভেন্টরিটা কন্ট্রোল করবো বা রাখবো। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তাহলে এবার ইনভেন্টরি সম্পর্কে জানা হলো, এখন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জানা দরকার যে এটি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় বা এটি কিভাবে করব। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ সোর্সিং, শর্টিং, সেলিং ইনভেন্টরি। সোর্সিং মানে কোথায় কত দামে কম দামে দিচ্ছে সেটা স্টোর করব এবং সেটা বিক্রি করব। ওই যে স্টক বিজনেস আমরা বলি না, ওই স্টক না, কিন্তু স্টক এক্সচেঞ্জ আমরা কি করছি যে ওটাও হতে পারে। আমরা মনে করো ধানের ব্যবসার যদি কথা বলি, যখন সিজন হয় সেই সিজনে যে যারা ব্যবসায়ী তারা ধান কিনে রাখে কম দামে, তারপর সেটাকে ড্রাই করে শুকিয়ে রাখে, স্টোর করে রাখে, তারপর যখন ধান থাকে না তখন ধান বিক্রি করে দেয়। So both materials, component, finished goods or product হতে পারে। In business term, inventory management means right stock at the right level, in the right place, at the right time, right cost as well as price. একটা নির্দিষ্ট পরিমাণের একটা রাইট স্টক মানে সঠিক জিনিস স্টক করতে হবে, সঠিক লেভেল মানে ভলিউমটা এত বেশি হওয়া তো আবার গেলেও সমস্যা। ইন রাইট প্লেস কোথায় রাখবো, এন্ড রাইট টাইম এবং কখন বিক্রি করব, এই সমস্ত গুলোর কম্বিনেশনটাকেই বলা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। কেউ যদি কোনো একটা পণ্যের রাইট লেভেল সে স্টক করে একটা রাইট প্লেসে, যেমন রসুন যদি তুমি বা ধান যদি তুমি স্টক করো, তাহলে কিরকম জায়গা হতে হবে যেখানে বৃষ্টি পড়বে না, ড্রাই থাকবে, লাইক রাইট টাইম তুমি কখন স্টক করবে, যখন ধান কাটা হচ্ছে বা সিজন তখন তুমি রাখবে, রাইট কস্ট এবং বিক্রি করবে তখন পরে যখন দাম বেড়ে যাবে। এই যে সমস্ত রাইট গুলোকে বলছে স্টক, রাইট লেভেলস, রাইট প্লেস, রাইট টাইম, রাইট কস্ট, সবগুলোকে আমরা বলতেছি একসাথে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। যে ফ্যাক্টরি সুতা কিনে রাখতেছে সেও তো তার প্রোডাকশন করে দেওয়ার জন্যই রাখতেছে, তাই না, সে যেন দ্রুততম সময়ে বা বায়ার যে রিকোয়ারিড টাইম সেখানে দিতে পারে। ওকে, তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রসেস গুলো কি কি, আমরা কোথায় কোথায় ইনভেন্টরিটাকে ম্যানেজ করতে পারি, যেহেতু আমাদের রাইট স্টক করতে হবে, রাইট টাইমে স্টক করতে হবে, রাইট ভাবে রাখতে হবে এবং সেটা থেকে বিক্রি করে উপার্জন বা বেনিফিট বা বেনিফিশিয়ারি হতে হবে।
বলা হচ্ছে the inventory management process involves taking and controlling. It moves from your supplier warehouse 5 main stages. বলা হচ্ছে যে 5টা main stages রয়েছে, সেগুলো কি কি? Processing. আমরা কি করছি? Processing আমরা তো কিনবো, তাই না? তো কিনলেই শুধু হবে? বলা হচ্ছে this can mean raw material turn into products or buying product to sell with assembly required. Purchasing হচ্ছে যে কখন কোন জিনিসটা কিনবো, কত দামে কিনবো, কোথা থেকে কিনবো, সেটা বোঝাচ্ছে। এটি কিন্তু ইয়েদের উপর ডিপেন্ড করে, পার্সেস ডিপার্টমেন্ট। এই জন্য পার্সেস ডিপার্টমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পার্সেসিংটা যদি তুমি ইকোনমিক্যালি কিনতে পারো তাহলে তোমার বেনিফিট বেশি হচ্ছে। প্রোডাকশন, making your finished product from its constituent parts, and not every company will get involved manufacturing, where manufacturing wholesales for instance might skip the step entirely. তো প্রোডাকশনের ক্ষেত্রে তুমি ইনভেন্টরিতে ম্যানেজ করতে পারো, যে যখন যেটা প্রয়োজন হচ্ছে যেহেতু তোমার আছে। বা হোল্ডিং স্টক, বলা হচ্ছে যে শর্টিং ইউর র ম্যাটেরিয়ালস বিফোর দ্য ম্যানুফ্যাকচারিং এন্ড ইউর ফিনিশ গুডস বিফোর দ্য সোল। শর্টিং তো হোল্ডিং স্টক তো তোমার থাকতেই হচ্ছে, এটি তুমি স্টোর করে রাখবা। যেমন এখন আলু স্টোর করা আছে, আলু এখন বের করে আবার লাগানো হবে, যখন আলু হবে সেটি আবার স্টক করবে। হোল্ডিং। সেলস, গেটিং ইউর স্টক ইনটু কাস্টমার হ্যান্ড এন্ড টেকিং পেমেন্ট। রিপোর্টিং, বিজনেস নিড টু নো হাউ মাচ ইটস সেলিং, কত বিক্রি করলো, রিপোর্ট। সো দিস প্রসেস আর ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রসেস। কিনবো, প্রোডাকশন, হোল্ডিং, সেলস, রিপোর্টিং, সবগুলোই মিলে আমরা বলতেছি ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ওই যে আমরা সবাই বলছি রাইট রাইট রাইট। এখানে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের এক্সাম্পল দেওয়া রয়েছে, যে স্যামস চেয়ার। স্যামস বলা হচ্ছে যে স্যাম ডিসাইড টু সেট আপ এ বিজনেস এন্ড সেলিং হার হ্যান্ডক্রাফটস ডাইনিং চেয়ার্স, এন্ড ইচ চেয়ার হি মেক্স 6 different sizes of wood and plus a cushion. She goes to her supplier and buys 10 planks of each size of wood she needs and plus cushion. These are all in business inventory. এখানে যে ঘটনায় বলা হচ্ছে স্যামস একজন ভদ্র মহিলা যিনি এই ধরনের চেয়ার তৈরি করেন। তাহলে চেয়ার তৈরি করার জন্য তিনি কি করছেন? কুশন তৈরি করছেন, সেজন্য তিনি উড কিনে আনতেছেন। এই যে উড কিনে আসতেছেন সেটি কিন্তু তার এখন ইনভেন্টরি। বলা আছে as she turned raw materials into chair and then sell, Sam's inventory level will change, তখন সেটি স্টোর চেয়ার হয়ে যাবে। And she will need to track how much each material she had in one time and how many chairs can make and how fast she can make her materials and how many chairs and selling much more. So it's all inventory management. তাহলে কি চেয়ার তৈরি করবে, চেয়ার তৈরি করার জন্য কাঠ আনতেছে, কাঠ আনার পর সেটিকে তাহলে কাঠগুলো রাখতেছে, তাহলে সেটি তার ইনভেন্টরি। কাঠ থেকে আবার চেয়ার তৈরি করছে, ফিনিশ চেয়ার, সেটিও ইনভেন্টরি, তারপর সেটি বিক্রি করছে। তো এই যে ফুল প্রসেস, সেটিকে আমরা বলতেছি ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট প্যারালাল। ইনভেন্টরি কন্ট্রোল বলা হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল ইজ হাউ ইউ ম্যানেজ দ্য স্টক you currently have in storage, and this involves knowing your stock inside and out and how much available, where it is, when, what condition isn't it. And it's also about ensuring that what you are stocking efficiently, keeping inventory costs down and minimizing the time spent counting and controlling the inventory. এবার আমরা চলে আসি আমাদের যে স্টক রুম রয়েছে, স্টোরেজ রয়েছে, সেখানে যে ইনভেন্টরি কন্ট্রোলটা বলা হচ্ছে is how you manage the stock your current have in storage. তোমরা দেখবা স্টোরেজে কিছু ইয়ে করে জিনিসপত্র রাখা হয়, তুলা রাখা হয় বা ফিনিশ গুডস রাখা হয়। তো এটার এই যে এইখানে যে ম্যানেজমেন্টটা, সেটাকে আমরা বলছি ইনভেন্টরি কন্ট্রোল। এন্ড দিস ইনভলভস নোয়িং স্টক ইনসাইড আউট, কতটুকু আছে, হাউ মাচ অ্যাভেলেবল এন্ড কি কন্ডিশনে আছে। তো অবজেক্টিভস অফ ইনভেন্টরি কন্ট্রোল। কেন ইনভেন্টরি কন্ট্রোল? আমরা এখন স্টোরেজের ভিতরে ঢুকে গেলাম, স্টক হাউসের ভিতরে ঢুকে গেলাম। বলা হচ্ছে যে ইনভেন্টরিটাকে কেন কন্ট্রোল করতে হবে? অবশ্যই কন্ট্রোল করতে হবে। মনে করো যে বলা হচ্ছে inadequate control of inventories can result both under and over stocking of items. Under stocking result missed deliveries or sales, dissatisfied customer, production bottlenecks, overstocking, necessarily price of pounds and might be productive everywhere. কি বলছে?
তুমি যদি ইনঅ্যাডিকুয়েট কন্ট্রোল ইনভেন্টরি, তোমার ওভার দুটোই কিন্তু খারাপ। প্রথমত তোমার ইনভেন্টরি নাই বা তোমার যে সমস্ত জিনিস দরকার সেটা নেই, এটিও যেমন খারাপ, আবার তোমার যা আছে সেটি ওভার অনেক বেশি আছে, সেটিও কিন্তু খারাপ। মনে করো তোমার এখন ব্রশ সুতা দরকার, সেই ব্রশ সুতা তোমার নেই, কিন্তু তোমার 30 সিঙ্গেল সুতা অনেক বেশি আছে প্রয়োজনের তুলনায়। ওকে, তো সেটিও কিন্তু ঝামেলা। আন্ডার দ্য স্টকিং রেজাল্ট মিস ডেলিভারিজ, লস্ট সেলস, ডিসস্যাটিসফাই কাস্টমার এন্ড প্রোডাকশন বটলনেকস। মনে করো অনেকগুলো জমে গেছে, সেটাকে আমরা বটলনেকনেস বলি, আননেসেসারি। হ্যাঁ, তো কেন ইনভেন্টরিটা আমাদের কন্ট্রোল করতে হবে? ইনভেন্টরিটা কন্ট্রোল করার জন্য যে কেন করব আমরা, বলা হচ্ছে টু সাপোর্ট দ্য প্রোডাকশন প্রসেস। অবশ্যই আমাদের যে প্রোডাকশন রয়েছে সাপোর্ট, সেটা যখন স্টাবলিশ হয় সেটির জন্য দরকার। টু মিট দ্য অ্যান্টিসিপেটেড কাস্টম ডিমান্ড, আমার যে কি রয়েছে ডিমান্ড রয়েছে কাস্টমারের, সেই কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে গেলেও আমাদের এইটা দরকার, ইনভেন্টরিটা দরকার। কারণ র্যাপিড আমরা দিতে পারবো না। মনে করো তোমার কাছে একটা মগের দোকান আছে, তুমি কি করো, মগের মধ্যে ছবি প্রিন্ট করে লাগিয়ে দাও, এটি তোমার বিজনেস। এখন তোমার কাছে যদি ইনহাউস মগই না থাকে, তাহলে তো তুমি তোমার কিভাবে, সো to protect the against stock outs, shortage থেকে রক্ষা করবে, to achieve the set level of customer service while keeping inventory cost within the reasonable bound। মনে করো, বলছো কিছু বলবে? মনে করো তোমার কাছে যে মগ প্রিন্ট, আবার হ্যালো দাও, ফোন উল্টা করে দিচ্ছি। আশফাক মাহমুদ, মনে করো তোমার কাছে যে মগ বিক্রি করতে, মানে তোমার কাছে যে মগ প্রিন্ট করতে আসছে, সে যদি এসে সাথে সাথেই তোমার কাছে মগ পায় এবং তুমি প্রিন্ট করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার কাস্টমার সার্ভিসটা ভালো হলো, তোমার একটা গুডউইল হলো, এবং তুমি কিন্তু আরো তাদের স্যাটিসফ্যাকশন অ্যাচিভ করলে আরো কাস্টমার পাচ্ছ, এবং সে কিন্তু তখন গিয়ে বলবে যে ভাই ওই দোকানে তো ভালো, মানে তাড়াতাড়ি আমি পাইছি, তাড়াতাড়ি পাওয়া যায়। সো এই কাস্টমার স্যাটিসফ্যাকশন হলে ইউ উইল বেনিফিটেড, এন্ড সেটা স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু তোমাকে ইনভেন্টরিটা রাখতে হবে। তুমি নিজেই যদি কোনো দোকানে যাও, গিয়ে একটা জিনিস চাও, সেটি না পাও, তোমার মেজাজ খারাপ করে, দূর কি দোকান, কিছুই পাই না। সো দিস আর দ্য অবজেক্টিভস অফ ইনভেন্টরি কন্ট্রোল। তাহলে ইনভেন্টরি কন্ট্রোল মানে হচ্ছে তোমার স্টোরেজে কোথায় কি আছে, কতটুকু আছে, কিভাবে রাখবো সেটি। ওকে, কোনটা বেশি আছে, কোনটা কম আছে, কোনটা কেনা দরকার, কোনটা কেনা না। ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ইনভেন্টরি মডেলস, তো ইনভেন্টরি মডেলস বা ইনভেন্টরিকে যেগুলো প্রভাবিত করে সেটি হচ্ছে ডিমান্ড, লিড টাইম। যে ডিমান্ড কি, অবশ্যই যে ডিমান্ড ফর এন আইটেম ক্যান বি ডিটারমিনিস্টিক এন্ড প্রবাবিলিস্টিক বাই প্রবাবিল ডেন্সিটি। তো কোনটা কতটুকু তুমি কিনবা সেটি ডিপেন্ড করছে তোমার ডিমান্ডের উপর। মনে করো তোমার দোকানে এখন রিন হোয়াইট, মানে রিন পাউডার খুবই চলতেছে, তাহলে তোমার কি অবশ্যই রিন পাউডার বেশি করে এনে রাখতে হবে। দিস ইজ অন দ্য ডিমান্ড। ওকে, যেটা ডিটারমিনিস্টিক হতে পারে অথবা প্রবাবিলিস্টিক হতে পারে। লিড টাইম ডেলিভারি, যেটা লিড টাইম ডেলিভারি ল্যাগ বলা হচ্ছে, the time between the placement of an order and delivery is called lead time. It can also be deterministic probabilistic. তো তুমি তোমার বায়ারকে মনে করো বলেছো যে আমার এই অর্ডারটা দ্রুত দিতে হবে, বা তুমি যখন বায়ার চুজ করবা বাংলাদেশ থেকে, তখন তোমার মনে করো যে অনেক লোকজন রয়েছে, তাহলে যখন তুমি চুজ করবা তখন হবে আমাদের কোন বায়ারটা তোমাকে আগে দিবে, বা কোন বায়ারটা তোমাকে আগে দিবে এবং তুমি কার সাথে করেছো, বা কে কত কম দামে। মনে করো তোমার কাছে নাই, তাহলে কে কত কম দামে কত দ্রুততম সময়ে তোমাকে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে পারবে, সেটি কিন্তু তোমার এম, তাই না? সো ডেলিভারি, দ্য টাইম বিটুইন দ্য প্লেসমেন্ট অফ এন অর্ডার এন্ড ডেলিভারি ইজ কল্ড লিড টাইম, এন্ড ইট ক্যান অলসো বি, এটিও কিন্তু আমার ইনভেন্টরিটাকে প্রভাবিত করছে। কারণ এই লিড টাইমটাকে কমানোর জন্য আমার ইনভেন্টরিটা কিন্তু অ্যাভেলেবল থাকতে হবে। যে মনে করে তোমাকে কালকে একটা ফেব্রিক ডেলিভারি দিতে হবে, আজকেই নিটিং করতে হবে, এখন তোমার কাছে তো সুতা কেনার জন্য যথেষ্ট পরিমাণ সময় নেই, তুমি এখনই সুতা স্টোর থেকে নিয়ে গিয়ে নিটিং করে ডাইং করে কালকে ডেলিভারি দিচ্ছ। রিপ্লেনিশমেন্ট বলা হচ্ছে, ইট ইনভলভস দ্য প্রসেস অফ রিপ্লেনিশমেন্ট অফ দ্য রিফিল অফ দ্য ইনভেন্টরি ইন আইটেমস। মনে করো মোবিল নাই, তো তুমি তো অবশ্যই তোমার একটা ফ্যাক্টরিতে
মেশিন চালাচ্ছ বা লুব্রিক্যান্ট অবশ্যই রাখবা। ইনস্ট্যান্টেনিয়াস বলা হচ্ছে when production process and outside sources supply take place at a time। মনে করো তুমি কিছু বাইরে থেকেও কিনতে পারো, ঠিক আছে, সেটিরও ইনভেন্টরিটা দরকার বা সেটিরও ম্যানেজমেন্ট দরকার। Uniform when products are manufactured locally then organization supply may take place over a period of time at constant rates, number of items। অর্থাৎ বলা হচ্ছে ইনভেন্টরি সিস্টেম ইনভলভস মোর দেন ওয়ান কমোডিটি, অনেকগুলো থাকবে, কোনটা কোথায় কিভাবে রাখবা। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আমরা দেখলাম যে ফ্যাক্টরস গুলো সাধারণত আমাদের ইয়েটাকে প্রভাবিত করে। প্রথমত আমরা দেখলাম ডিমান্ড, সেকেন্ডলি আমরা দেখলাম লিড টাইম, স্টক রিপ্লেনিশমেন্ট করা যাবে কিনা। ইনস্ট্যান্টেনিয়াস মনে করো তোমার একটা প্রোডাক্টের দরকার হচ্ছে, সেটা অ্যাভেলেবল কিনা, আউটসাইড থেকে সরাসরি কিনে পাবা কিনা। ইউনিফর্মিটি কতখানি রয়েছে, নাম্বার অফ আইটেম কি কি ধরনের, দিস আর সো ইম্পর্টেন্ট। যেটি বায়ার চাচ্ছে সেটির সাথে আমাদের এগুলো প্রভাবিত করে। আমার যদি একই রকম প্রোডাক্ট হয় বা ভিন্ন ভিন্ন রকম প্রোডাক্ট হয়, কত কি কি ধরনের আইটেমস। ওকে, কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইনভেন্টরি, এর সাথে কিছু কস্ট জড়িত আছে, সেটিকে আমরা বলতেছি এই ইনভেন্টরির সাথে ক্যাপিটাল কস্ট, অর্ডারিং কস্ট, প্রোডাকশন বা পারচেস কস্ট, হোল্ডিং কস্ট এবং শর্টেজ কস্ট। চলো এগুলো একটু দেখে নিই আমরা যে কোনটি কি। ক্যাপিটাল কস্ট বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন আইটেম sum of which is not available for the purchase is known as capital cost। তো তুমি যখন কোনো কিছু কিনতে যাবা তখন তো তোমার প্রাইমারি ইনভেস্টমেন্ট লাগবে না, তো সেটিকে আমরা বলতেছি ক্যাপিটাল কস্ট। তুমি যখন সুতা কিনে রাখবা, তুলা কিনে রাখবা, তেল কিনে রাখবা, তো সেটি তোমার টাকা যাবে না, সেটি হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল কস্ট। প্রোডাকশন কস্ট, দ্য ভ্যালু অফ আইটেম প্রোডিউস এন্ড পারচেজ ইজ নট প্রোডাকশন অর পারচেজ কস্ট। একটা জিনিস তো আর একটা জিনিস দিয়ে তৈরি হবে না। তুমি যদি সিঙ্গারাও তৈরি করতে চাও, তোমার আটা কিনতে হবে, আলু কিনতে হবে, তেল কিনতে হবে, হ্যাঁ, সিঙ্গারার ভিতর আলু দিতে হবে, তারপর ভাজতে হবে। তো সেখানেও কিন্তু একটা কস্ট তৈরি হচ্ছে, গ্যাস দিয়ে তেল গরম করতে হবে। ওকে, অর্ডারিং কস্ট, the amount of money expended to get an item into inventory is known as ordering cost. It is also procurement cost আমরা বলতে পারি। তো একটা জিনিস তো আর সাথে সাথে আসবে না, তুমি অর্ডার করলে সেটার তারপর তোমার কাছে আসবে, ঠিক আছে। অর্ডারিং কস্ট রয়েছে, এটিকে আমরা অর্ডারিং কস্ট কে দেখো, এটা একটা বড় টার্ম, কয়েকটি ভাগে ভাগ করতে পারি এই কস্টটাকে। সেটি হচ্ছে যে পারচেসিং, ইন্সপেকশন, অ্যাকাউন্টিং এন্ড ট্রান্সপোর্ট কস্ট, সবগুলি কিন্তু অর্ডারিং কস্টে চলে যায়। পারচেসিংটা কি, সেটি হচ্ছে কেনা, শুধু কিনলেই হবে না। যা বলা হচ্ছে দ্য কস্ট অফ রিকুইজিশন ম্যাটেরিয়াল ইন ওয়ার্ড ফলো আপ রিসিভিং এন্ড ইভালুয়েটিং। তো তুমি যখন কিনতে যাবে তখন কি তুমি দেখবা না, রিকুইজিশন করবা কতটুকু কি দরকার, কি সাইজের দরকার, কি কাউন্টের সুতা দরকার, এগুলো দেখে দেন তুমি সেটা পারচেস করবা। ইনস্পেকশন, তোমার যে ডিমান্ড, তুমি যে সুতাটা ক্রয় করলা সেই সুতাটার কস্ট থেকে শুরু করে বাকি সবকিছু ঠিক আছে কিনা, তুমি যে যত কাউন্টের বলেছো সেটা আসলেই 30 কাউন্ট নাকি আবার 28 কাউন্ট দিয়ে দিয়েছে। অ্যাকাউন্টিং, কস্ট অফ চেকিং সাপ্লাই এগেইনস্ট ইচ অর্ডার, মেকিং পেমেন্টস এন্ড মেইনটেইনিং রেকর্ডস অফ পারচেস। তুমি কিনলা, সেটার লেবার টানাটানি করলো, আছে না। ট্রান্সপোর্টেশন কস্ট আছে, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় তুমি ওই জায়গা থেকে কিনে ফ্যাক্টরিতে নিয়ে আসলা, সেটির কস্ট রয়েছে। এই সবগুলো কি আমরা অর্ডারিং কস্ট বলি। পারচেসিং কস্ট, ইন্সপেকশন কস্ট, অ্যাকাউন্টিং, ট্রান্সপোর্টেশন কস্ট এটসেট্রা। ইনভেন্টরি ক্যারিং কস্ট, এটি কিন্তু ট্রান্সপোর্টেশন বোঝাচ্ছে না, ক্যারিং দিয়ে আবার বোঝো না যে নিয়ে আসার জন্য বোঝাচ্ছে। যে হোল্ডিং কস্ট, যেটা স্টোরেজ কস্ট আমরা বলতে পারি, বা রাখতে গিয়ে যে কস্টটা হয়, এই রাখতে তো শুধু কি হবে, একটা জিনিস তুমি যদি রাখতে যাও সেখানে একটা ঘর লাগবে, সেখানে পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে, সেখানে বিদ্যুৎ লাগবে, বা যদি হিউমিডিটি কন্ট্রোল করতে হয়। বলেছে these are the costs associated with the holding a given level of inventory on hand and its cost in direct proportion the amount of holding period and its stock storage. The holding cost include সেগুলো কি কি, যেমন হচ্ছে স্টোরেজ কস্ট। সেটি স্টোরেজ কস্ট তো আমরা জানি যে রাখতে যেটা খরচ হবে, রেন্ট, হিটিং, লাইটিং, লাগবে না এগুলা। একটা যে কোল্ড স্টোরেজ, তারাও তো আলু রাখে, তাহলে আলু বা সবজি রাখে, তাহলে তার কস্ট কি, তার ভাড়া আছে, তার যে ঠান্ডা প্রবাহিত করতে হয়, এয়ারকুল প্রবাহিত, সেটার আছে, লাইটিং আছে, তার গার্ড আছে। ওকে, তাকেও তো মানে আলুগুলো প্লেস করে রাখতে হচ্ছে। হ্যান্ডেলিং কস্ট বলা হচ্ছে কোস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মুভিং আইটেমস সাচ অ্যাজ কস্ট, লেবার, ইকুইপমেন্ট এটসেট্রা।
এটিকে আমরা হ্যান্ডলিং কস্ট বলছি। একটা হচ্ছে তো রাখার কস্ট, আর একটা হচ্ছে যে এই এক জায়গা থেকে অন্য জায়গায় আমি নিয়ে যাচ্ছি, যে এক আইটেম বস্তাগুলোকে সোজা করে রাখতেছি, একটার উপর আরেকটা রাখতেছি, বা ট্রের উপরে উঠাচ্ছি, র্যাকের উপর উঠাচ্ছি। দেখি না আমরা স্টোরেজে ওই যে বড় বড় গাড়িগুলো দিয়ে উপরের দিকে উঠাই দেওয়া হয় সুতার ইয়েগুলো ধরে ধরে, সেটাকে আমরা হ্যান্ডলিং কস্ট কি এক জায়গা থেকে অন্য জায়গায় বা করার জন্য। ডিপ্রিসিয়েশন, ট্যাক্সেস, ইন্স্যুরেন্স। ডিপ্রিসিয়েশন কি? মেশিনের ক্ষেত্রে সাধারণত ডিপ্রিসিয়েশন হয়, আবার ট্যাক্স দিতে হয়, ইন্স্যুরেন্স, কস্ট অফ রেকর্ড কিপিং। তো কস্ট অফ রেকর্ড কিপিং তো আছে, কে রেকর্ড রাখবে? তোমাকে কিছু অফিসার নিয়োগ করতে হবে, তারা তোমার এই সবগুলো রাখবে। প্রোডাক্ট ডিটোরিয়েশন এন্ড অবসলিউশনস, হঠাৎ করে যদি প্রোডাক্টের ডিটোরিয়েশন, ঠিক আছে, বিক্রি করতে না পারো, সেগুলো রাখতে হবে। স্পয়েলস, ব্রেকেজ, পাইলফারেজ এন্ড লস অফ ডিউ টু দা পেরিশেবল নেচার, তো এই নষ্ট হয়ে গেলে সেটাও কিন্তু তোমার ইনভেন্টরি ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট। সহজ করে হোল্ডিং কস্ট বললে আমাদের একটু বেশি মনে থাকবে, চলে আসে এখানে। তাহলে আমরা অর্ডার করে তো কিনে আনলাম, সেখানে কষ্ট হয়েছে, আবার এটাকে স্টোর করে রাখবো, সেখানে কষ্ট হয়েছে। শর্টেস্ট কস্ট, এখন অনেক সময় এই যে শর্টেস্ট হয়ে যায়, বলা হচ্ছে when there is a demand for the product and then item is needed, it is not in stock, and then we are in shortest cost in stock out। তো সেই ক্ষেত্রে কিছু কস্ট, যেমন অর্ডার কস্ট, লস অফ ফিউচার সেলস, এগুলো কি? যদিও এগুলো দেখা যাচ্ছে না। মনে করো ওই যে তুমি কাস্টমার হারাইলা, তাহলে যখন কাস্টমার তুমি হারাইলা, তাহলে সেই কাস্টমার কি লস হলো না তোমার? তাহলে সে আসলে তোমার বেচা বিক্রি বেশি হতো না? যদিও তোমার মানে এমনিতে আপাত দৃষ্টিতে টাকা লস, মানে সরাসরি টাকা লস হচ্ছে না, বাট সেটি তো তোমার পাওনা ছিল, তুমি তো সেই কাস্টমারটাকে পেতে পারতে, তাহলে সেখান থেকে বেচা বিক্রি করলে তো তোমার আর একটু বেশি বিক্রি হতো বা আরো বেনিফিটেড হতে, তাহলে তোমার লস হলো না আলটিমেট? লস অফ কাস্টমার গুডউইল, হ্যাঁ ওই দোকানে কিছু পাওয়া যায় না, তাহলে কি হলো? তোমার কাস্টমার কম আসবে, বেচা বিক্রি কম হবে, আলটিমেট তুমি লসে পড়বা। এক্সট্রা কস্ট অ্যাসোসিয়েটেড উইথ আর্জেন্ট স্মল কোয়ান্টিটি অর্ডারিং কস্ট, মনে করো এই হঠাৎ মঠাৎ ফ্যাক্টরি গুলো করে না স্মল কোয়ান্টিটি, তো এগুলো যদি না থাকে তাহলে সেটা আবার বেশি পড়ে যায়। মনে করো একজনকে তোমার পাঠাইতে হবে সুতা কিনতে, সে পার্চেস ডিপার্টমেন্ট সুতা কিনে নিয়ে এসে তারপর প্রোডাকশন হবে, আর এটা যদি আগে থেকেই থেকে তাহলে তো লস অফ প্রফিট কন্ট্রিবিউশন বাই লস সেলস অফ রেভিনিউ, প্রফিট যেটি পাওয়ার কথা সেটি পাবো না, ঠিক আছে। এই শর্টেজ কস্ট, আমরা তাহলে কতগুলো কস্ট দিলাম? capital cost, ordering cost, production cost, holding cost, shortage cost. ক্যাপিটাল কস্ট আমরা চিনি প্রথমত, আবার যদি বলি অর্থাৎ যেটা ইনভেস্ট করব। অর্ডারিং কস্ট অর্থাৎ ওই যে নিয়ে আসতে যে পর্যন্ত যা কস্ট। প্রোডাকশন কস্ট যেটি প্রোডাকশন করতে খরচ হবে। হোল্ডিং কস্ট যেটি স্টোরেজ করে রাখতে খরচ হবে, এবং শর্টেজ কস্ট এটি যদিও সরাসরি কস্ট লস না, বাট রেপুটেশন লস, কাস্টমার লস, সেটাও কিন্তু লস আমরা আজকে দেখলাম। ওকে, তাহলে এই সমস্ত লস তো বুঝলাম, এখন আমাদের জানা দরকার এই ইনভেন্টরি কন্ট্রোলটাকে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রপার ওয়েতে কন্ট্রোল করতে পারি, যে আমার যে ইনভেন্টরিটা রয়েছে সেটি বেশিও হবে না আবার কমও হবে না, যে সময় মতো আমি পাবো আবার বেশি ক্যাপিটাল ইনভেস্ট করে টাকা পয়সা বসে থাকবে না। বলা হচ্ছে নো ম্যাটার দ্য সাইজ অফ ইউর বিজনেস, এমপ্লয়িং সাম অফ দিস অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট টেকনিক can be great way to take the control of your stock, and here a few to consider. কিভাবে মোটামুটি করতে পারি সেটি সাধারণত ব্যক্তি পর্যায়ের উপরে ডিপেন্ড করছে বা প্রতিষ্ঠান পর্যায়ের উপরে ডিপেন্ড করছে, কিন্তু ধরো আমরা কিছু টেকনিক অবলম্বন করে এটিকে রাইট টাইমে করতে পারি। যেমন জাস্ট ইন টাইম ইনভেন্টরি, জিআইটি ইনভলভ দ্য হোল্ডিং অ্যাজ এ লিটল স্টক অ্যাজ পসিবল, মানে একেবারে শূন্য করে নয়। মনে করো তোমার দোকানে মগ আছে, 20টা মগ রাখার তো কোনো দরকার নেই, 2টা রাখবা, যে কাস্টমার আসলে তুমি সাথে সাথে দিয়ে দাও, বা 5টা রাখলা। বলা আছে GIT involves the holding as a little stock as possible, negative the cost and risks the involved with the keeping large amount of stock on hand. ফলে তোমার যে কাস্টমার আসলো তাকে তোমার ঘুরিয়েও দিতে হচ্ছে না, এবং তুমি আবার হিউজ অ্যামাউন্ট অফ মগ রেখে যে কস্ট সেটিও তুমি কিন্তু বাড়াচ্ছ না, ইনভেস্টটাও কিন্তু তোমার বেশি হচ্ছে না, থেকে যাচ্ছে। ABC inventory analysis, বলা আছে this technique aims to identify the inventory that is earning you profit by classifying goods into different trees. তো তোমাকে ABC analysis আমরা পড়েছিলাম, বা পড়ে তোমাদের মনে আছে কিনা, পড়ানো হয়েছে কিনা জানি না, যে ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে তুমি ABC 3টা ক্যাটাগরি করবা।
সেই 3 ক্যাটাগরির উপর বেস করে তোমার যেটা খুবই চলে বা খুবই দরকার সেটা বেশি করে কিনবা, তারপরে বি, তারপরে সি কে অ্যানালাইসিস করেও কিন্তু তুমি তোমার ইনভেন্টরি কিনতে পারো, ইনভেন্টরি সাজাতে পারো, ইনভেন্টরি ম্যানেজ করতে পারো। ড্রপ শপিং বলা আছে business that use drop shopping essentially outsource all aspect to managing stock and with several benefits of by few key drawbacks। বলা হচ্ছে যে শপিং যেটি করব না বা এখন আপাতত যা আছে এটি দিয়ে চালাবো, লাইক এই টেকনিকও হতে পারে। এটা কখন হয়, যখন নরমাল কিছু অর্ডার চলে আসে বা মনে করো তোমার কাছে কিছু সুতা আছে অনেক দিনের, তুমি সেটা চালাতে পারছো না বা একই জিনিস, তখন তুমি সেখানে না কিনে এটা চালিয়ে দিলা। Bulk shipment. This technique is based on the assumption that buying bulk is cheaper than method is great business for sure. The products will sell them and challenges demand suddenly change. Definitely bulk shipment বা bulk purchase দুটোই কিন্তু আমরা বলি না রিটেল খুচরা বিক্রেতার কাছে খুচরা দাম বেশি, কিন্তু যখন আমরা পাইকারি কিনবো তখন কিন্তু সেই দামটা কম। তো সেটি এই টার্মটাও কিন্তু আমরা ইনক্লুড করতে পারি আমাদের ইনভেন্টরি কন্ট্রোলের জন্য। ব্যাক অর্ডারিং, consignment, cross-docking, cycle counting, FSN analysis, HMM analysis, BED analysis, অনেকগুলো অ্যানালাইসিস রয়েছে। তবে আজকে আমরা ইনভেন্টরি কন্ট্রোল টেকনিকটা কালকে করব, বাকি রেস্ট পার্টটুকু আমরা শেষ করে দেব। আজকে